জ্বালিয়ে দেওয়ার ব্যাপারটা এটা কিন্তু হয়েছে এই গণ অভ্যুত্থানের ভিতরে। আপনি দেখবেন যে হচ্ছে কিছু কিছু জায়গায় ওরা দাবি তুলছে যে আমাদের খাতাপত্র জ্বলে গিয়েছে, আমাদের অটো পাস দিন, এই দাবিটা অলরেডি উঠেছে। তো আসলে ওখানে কি হয়েছে জানি না, আমি যতদূর শুনেছি যে ওখানে প্রশ্নপত্র চলেছে, প্রশ্নপত্র আবার হচ্ছে তৈরি করা যাবে, কিন্তু বছরের পর বছর যে নথিগুলো তৈরি হয়েছে সেই নথিগুলোকে আপনি যদি জ্বালিয়ে দেন একটা মব ক্রিয়েট করে, আপনি বলছেন এটা ছাত্রদের দাবি, এটা বলে যখন আপনি হচ্ছে একটা বিশৃঙ্খলা তৈরি করবেন, আসলে সেটা কতটুকু হচ্ছে ভালো হবে আপনাদের নিজেদের জন্য, এটা তো প্রশ্ন থেকে যায়। কিন্তু আশরিফা, এই বিশৃঙ্খলাগুলো কারা করছে সেটা কি আপনারা কখনো আমি হচ্ছে মানে গতদিন যেটা হলো যে শিক্ষা হচ্ছে সচিবালয়ের ভিতরে ঢুকে প্রায় জিম্মি করে হচ্ছে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর সিদ্ধান্তটা এরকম হয়নি যে অটোপাস দেওয়া হবে, বলা হয়েছে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হলো। এরপরে হয়তো আরো হচ্ছে আসবে কিছু সিদ্ধান্ত আসবে, যেটা উনি বললেন যে যারা হচ্ছে আহত আছে তাদের ব্যাপারে হয়তো কিছুটা একটু হচ্ছে নমনীয় একটা সিদ্ধান্ত আসবে, আর বাকি যে আপনারা তো পরীক্ষা দিয়েছেন, আপনারা আরেকটা পরীক্ষা আমার সময় যেটা হয়েছে, আমি জেএসসি পরীক্ষা একদিনে 2টা দিয়েছি, আমি পিএসসি পরীক্ষা একদিনে 2টা দিয়েছি, এরকম কিন্তু হয়েছে, হরতালের সময় ছিল। তো আসলে আপনারা পড়াশোনা করেছেন এতদিন, এখন আমরা যে মেধার জন্য যে হচ্ছে আন্দোলন করলাম, এই মেধাকে কলুষিত করার তো কোনো দরকার নেই। আপনার মেধাকে যাতে কেউ প্রশ্নবিদ্ধ না করতে পারে এই জন্য আমরা আন্দোলনটা করেছি। আপনি নিজে কেন প্রশ্নবিদ্ধ করছেন? একটা বড় জায়গা, তাদেরকে আপনারা চেনেন, ওরা আপনাদের আন্দোলনেরই তো। আমরা যখন হচ্ছে ওখানে যারা ছিল প্রত্যক্ষদর্শী তারা বলেছে যে ঢাকার যেহেতু এটা ঢাকায় হচ্ছে ঘেরাও হয়েছে, ঢাকার যে হচ্ছে যে স্কুল কলেজগুলোকে আমরা চিনি, তাদের যে শিক্ষার্থীরা ছিল তাদের সাথে কথা বলে ওই ধরনের কোনো আইডেন্টিটি পাওয়া যায়নি, এবং তারা হচ্ছে আসলে কথা বলতেই রাজি না, তারা তাদের পরিচয় দিতে রাজি না। তো আমি জানি না যে এই বিশৃঙ্খলাটা কারা তৈরি করার চেষ্টা করছে। আমরা যে ছাত্ররা, আপনারা কয়দিন আগেই রক্ত দিয়েছেন, আপনারা নিজেরা যদি আসলেই ছাত্র হন, মেধার জন্য যখন রক্ত দিয়েছেন, রক্তের সাথে বেইমানি করার তো কিছু নাই। একটু সময় নেন, গভর্নমেন্টকে বলেন যে হ্যাঁ আমাদের এই ক্ষতিটা হয়েছে, আপনারা আমাদের একটু সময় দেন। তারপর যখন একটা সচিবালয়ে প্রেসার ক্রিয়েট করলো, তখন সেখানে আপনারা যারা আছেন সামনের সারি, আমরা কন্ট্রোল করতে পারিনি, কারণ আমাদের কথা তারা শুনছিল না। আমি জানি না, আমরা এতদিন পর্যন্ত তারা প্রতিনিধি যদি তারা না শুনে, আপনারা সবাই মিলে তো একটা ডাক দিয়ে গণ অভ্যুত্থান করলেন, তাহলে সেই ডাক কেন তারা উপেক্ষা করবে? এখানেই তো আপনি তো এই প্রশ্নটা এখানেই আসছে যে আমাদের ডাকে যখন পুরো দেশের ছাত্র জনতা নেমে এসেছে, ছাত্ররা গুলি খেয়েছে এবং এইচএসসি যারা দিচ্ছে তারাই গুলি খেয়েছে, সেখানে এই যে যারা আন্দোলন করছে তারা আমাদের কথা কেন শুনছে না? আমরা তো তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছি না, আমরা তো তাদের সহযোগিতা করার চেষ্টা করছি, তারা আমাদের কথা কেন শুনছে না? বারবার আমরা বলছি যে তোমাদের যারা আহত হয়েছে তোমরা তাদের দোহাই দিয়ে যদি পরীক্ষা দিতে চাচ্ছ না, তাদের জন্য আলাদাভাবে কোনো ব্যবস্থা হোক, তো আপনারা তো সেটাও মানতে চাচ্ছেন না। আসলে আপনারা কি চাচ্ছেন? সামনের দিনগুলোতে যেন এরকম দাবি এবং এই ধরনের চাপিয়ে দেওয়া অনেক কিছু এরকম মব তৈরি হয় বিভিন্ন জায়গাতে, যে তখন যদি এই ধরনের দায়গুলো আপনাদের ঘাড়ে আসতে থাকে, সেই জায়গা থেকে সতর্ক হয়ে সরকারের প্রতি আপনারা কি কোনো আহ্বান জানাচ্ছেন তাদের দিকে দৃষ্টি? যেমন বলছেন আপনাদের সঙ্গে গতকালের এটা ছিল না, এবং আপনারা ঘটনা শুনে ওখানে গিয়েছেন, থামানোর চেষ্টা করেছেন, আপনাদের কথা শুনেনি। এখন প্রশ্ন, তারা কারা কথা শুনে? এরকম যদি তারা কারাটা সংখ্যা দিনকে দিন বাড়তে থাকে, এটা কিন্তু একটা প্রেশার তৈরি হবে, একটা বিশৃঙ্খলা তৈরি হবে। এটাকে রোধ করার জন্য আপনাদের ভাবনা এবং সরকারের প্রতি আপনাদের সাথে কথা হয়েছে? সরকারের সাথে আমরা তো আসলে একদমই ফিল্ড লেভেলে কাজ করি, তো আমাদের একটা লিয়াজো কমিটি আছে, আপনারা জানেন কিনা, তো তারা এই বিষয়গুলো আমরা তাদের কাছে জানালে তারা এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে, এবং আমরা হচ্ছে জানিয়েছি যে আমরা এই ধরনের যে অযৌক্তিক সিদ্ধান্ত হয়েছে পরীক্ষা হচ্ছে অটো পাস দেওয়ার, আমরা তো অটো মেধা না, আমরা অটো পাস কেন চাইবো, এটাই তো আমরা হচ্ছে চেষ্টা করেছি তাদের কাছে আমাদের যে দাবিটা সেটা পৌঁছে দেওয়ার। সরকারের প্রতি যে আহ্বানটা থাকবে সেটা হচ্ছে যৌক্তিক দাবি, যেটা যৌক্তিক দাবি আপনাদের কাছে যদি ফর্মালভাবে উপস্থাপন করা হয় আপনারা সেটা জোর দিয়ে দেখবেন এবং চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব সেটা রেসপন্স করার। আপনারা যখন রেসপন্স করবেন যে একটা যৌক্তিক দাবি আমার কাছে এসেছে, আমি রেসপন্স করছি, তখন আমার মনে হয় না মব হচ্ছে ওভাবে নামতে চাইলেও অন্যরা দাঁড়াতে দেবে তাদের, কারণ তখন একটা যৌক্তিক গ্রাউন্ড থাকবে যে সরকার তো বলছে আমি এটা দেখব, বা আমি এটা মনিটর করছি, বা আমি এটা নিয়ে কোনো সিদ্ধান্ত জানাবো, তখন হচ্ছে আমাদের একটা গ্রাউন্ড থাকবে যে না আপনাদের রাস্তায় নামার দরকার নেই, আপনাদের দাবি আপনারা যদি কোনো হচ্ছে সহিংসতা না করেই যখন দাবি আদায় করতে পারবেন তখন মানুষের ভোগান্তি কেন করবেন। আমাদের দাবি এটা ছিল। আর যেটা আপনি বলেছেন যে হচ্ছে এই যে জনতার প্রতি আহ্বান, যেটা আমি বলবো এই কারা করছে এটার একটু প্রশ্ন একটু আপনার পিছন দিকে যেতে হবে, আর একটু 5 তারিখের পরে দেখবেন যে 5 তারিখের পরপরই পরিকল্পিতভাবে, মানে দেশ তো স্বাধীন হয়ে গেছে, পরিকল্পিতভাবে একই সময়ে ডাকাতি হয়েছে। এই আল্লাহ রাত জেগে ঘর পাহারা দিতে হয়েছে, সবাই পাহারা দিয়েছে, কারণ দল ধরে ধরে পাহারা দিয়েছে।
প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এই যে পরিকল্পিতভাবে এই ডাকাতিটা কারা করলো, একটা প্যানিক তৈরি হয়ে এটা গেছে তো। এটা নামালো কারা, এদের পিছনে মাস্টারমাইন্ড কারা? তারপরে দেখেন 15 আগস্টে হচ্ছে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন জায়গায়। প্রতি বিপ্লব নামে একটা কথা, আমি যদিও প্রতি বিপ্লব বলতে খুবই লজ্জা লাগে, কারণ বিপ্লবে আসলে হচ্ছে জনতার অংশগ্রহণ প্রয়োজন। আমি বলবো একটা ষড়যন্ত্র করার চেষ্টা করা হয়েছে। তো এইটা কারা করছে আসলে? দেখবেন যে এই যে ডাকাতির পরপরই কি হলো, সংখ্যালঘুদের বাড়িতে গিয়ে হামলা হচ্ছে। যখন ধরা হলো তখন দেখা গেল যে ওই সংখ্যালঘু কথাটার সাথে আসলে আমি একমত না, কারণ দেশের জনগণকে যখন একজন নাগরিক, বেশ সাংবিধানিকভাবে স্বীকৃত একজন নাগরিককে যখন সংখ্যালঘু বলা হয়, তখন মনে হয় না ইনজাস্টিস হচ্ছে কিছু।